আচ্ছা, আমরা ফিজিওলজি রেসপিরেটরি সিস্টেম পড়ছিলাম। রেসপিরেটরি সিস্টেমের অর্ধেক পড়া হয়েছিল, বাকি অর্ধেক আজকে পড়বো। আজকে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। আজকে তো সরি, কেউ কিছু বলছে? আপু আজকে তো অ্যানাটমি নেওয়ার কথা ছিল এটা। আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। কিভাবে অক্সিজেনটা আমাদের রেসপিরেটরি সিস্টেমে ট্রান্সপোর্ট হয় সেই পুরো প্রক্রিয়াটা। তো অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড ফ্রম দ্য লাংস টু দ্য টিস্যু বাই দ্য ব্লাড ইন টু ফর্ম। দুইভাবে লাংস টু দ্য টিস্যু, ফুসফুস থেকে টিস্যুতে এই ব্লাডটা ট্রান্সপোর্ট হয়। কি ব্লাড? অক্সিজেন যুক্ত ব্লাড। অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড ফ্রম দ্য লাং টু দ্য টিস্যু বাই দ্য ব্লাড ইন টু ফর্ম। দুইভাবে অক্সিজেনটা কি হয়? ট্রান্সপোর্ট হয় আমাদের লাংসে, লাংস থেকে টিস্যুতে। ট্রান্সপোর্ট অ্যাজ অক্সি হিমোগ্লোবিন 97%। অক্সি হিমোগ্লোবিন ভাবে একটা ট্রান্সপোর্ট হয়, আর আরেকটা ট্রান্সপোর্ট হয় হচ্ছে ডিজলভেড ফর্ম, দ্রবীভূত অবস্থায়, দ্রবণ অবস্থায় একটা ট্রান্সফর্ম হয়, আর আরেকটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন হিসেবে ট্রান্সফর্ম হয়। তো এই দুইটা টোটাল প্রক্রিয়া হচ্ছে 100%। 97% ট্রান্সপোর্ট হয় অক্সিজেন হচ্ছে অক্সি হিমোগ্লোবিন হিসেবে, আর ডিজলভেড ফর্ম হিসাবে 3% ট্রান্সপোর্ট হয় লাংস থেকে টিস্যুতে। তাহলে লাংস থেকে টিস্যুতে অক্সিজেন দুইভাবে ট্রান্সপোর্ট হয়, একটা হচ্ছে ডিজলভেড ফর্ম হিসেবে, একটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন হিসেবে। অক্সি হিমোগ্লোবিন হিসেবে 97% ট্রান্সপোর্ট হয়, আর ডিজলভেড ফর্ম হিসেবে 3% ট্রান্সপোর্টেড হয়। তো যেই পার্টটা অক্সি হিমোগ্লোবিন হিসেবে ট্রান্সপোর্টেড হচ্ছে 97%, সেটা কি হয় এখন আমরা দেখব। অ্যাবাউট 97% অফ অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড বাউন্ড টু হিমোগ্লোবিন। তাহলে 97% অক্সিজেনই কি হিসেবে যাচ্ছে? প্রেজেন্ট ইন দ্য রেড ব্লাড সেল, হিমোগ্লোবিনের মাধ্যমে যাচ্ছে প্রেজেন্ট ইন দ্য রেড ব্লাড সেল, বা আমাদের আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেন যুক্ত হয়ে 97% অক্সিজেন ব্লাডে লাংসে ট্রান্সপোর্ট হচ্ছে, লাংস থেকে টিস্যুতে। অক্সিজেন কম্বাইন্স রিভার্সিবলি উইথ হিমোগ্লোবিন টু ফর্ম অক্সি হিমোগ্লোবিন ইন দ্য লাং। অর্থাৎ এটা কি হয়, প্রয়োজনে এই অক্সি হিমোগ্লোবিনটা আবার ভেঙে কি হয়ে যায়, আমাদের টিস্যুতে গিয়ে অক্সিজেন এবং হিমোগ্লোবিন আলাদা হয়ে যেতে পারে। তাহলে অক্সি হিমোগ্লোবিন যেটা আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে, সেই অক্সি হিমোগ্লোবিনটা কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে সেটা উল্টা হয়ে যেতে পারে, রিভার্সেবল হয়ে যেতে পারে, ভেঙে আবার পুনরায় অক্সিজেন আলাদা হয়ে যেতে পারে, হিমোগ্লোবিন আলাদা হয়ে যেতে পারে। যেখানে অক্সিজেন প্রয়োজন সেখানে অক্সিজেন দিয়ে দিতে পারে, যেখানে হিমোগ্লোবিন প্রয়োজন সেখানে হিমোগ্লোবিন দিয়ে দিতে পারে। ফলে শরীরের টিস্যুতে অক্সিজেন পৌঁছে দেওয়া সম্ভব। তাহলে অক্সিজেনটা অক্সি হিমোগ্লোবিন রূপে কি হচ্ছে, লাংস থেকে টিস্যুতে যাচ্ছে, টিস্যুতে গিয়ে এটা কি হিসেবে ভেঙে যাচ্ছে, অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন আলাদা হয়ে যাচ্ছে, এবং শরীরে যে টিস্যুগুলো রয়েছে সেই টিস্যুগুলোতে অক্সিজেন পৌঁছে যাচ্ছে। In these tissues, oxyhemoglobin disassociated and release oxygen for tissue use. এই অক্সি হিমোগ্লোবিনটা কি হয়, রিলিজ অক্সিজেন ফর টিস্যু ইউজ, টিস্যুর ব্যবহারের জন্য এখানে কি হয়, অক্সিজেন রূপে এই অক্সি হিমোগ্লোবিন ভেঙে অক্সিজেনটা কি হয়, টিস্যুতে ব্যবহারের জন্য অক্সি হিমোগ্লোবিন ভেঙে অক্সিজেন আলাদা হয়, হিমোগ্লোবিন আলাদা হয়। তাহলে আমাদের যে লাংসে যে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হয় তার 97% ট্রান্সপোর্ট হয় অক্সি হিমোগ্লোবিন রূপে। এই অক্সি হিমোগ্লোবিনটা আবার যখন টিস্যুতে প্রয়োজন হচ্ছে তখন সে ভেঙে অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন আলাদা হয়ে যাচ্ছে, এবং টিস্যুর যে কাজগুলো সেগুলোতে তো অক্সিজেন প্রয়োজন, তখন অক্সিজেনটা সেখানে গিয়ে কাজ করছে। এভাবে 97% ট্রান্সপোর্ট হয়। এবার বাকি 3% কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে? অ্যাবাউট 3% অফ অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড ডিজলভেড ইন দ্য প্লাজমা। 3% অক্সিজেন কি হয়, প্লাজমা হিসেবে ডিজলভেড থাকে। প্রায় 3% অক্সিজেন রক্তের প্লাজমায় দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়। আমাদের যে রক্ত রস রয়েছে বা রক্তের প্লাজমা অংশ রয়েছে সেখানে কি হয়,
3% অক্সিজেন দ্রবীভূত অবস্থায়, অর্থাৎ দ্রবীভূত হয়ে একদম তরল হয়ে সেটা অবস্থায় পরিবাহিত হয়। This dissolved oxygen contribute to the parietal pressure of oxygen in the blood and diffuse into the tissue. এটা কি হয়, এই অক্সিজেনটা রক্তের অক্সিজেনের যে প্যারাইটাল টিস্যু রয়েছে, প্যারাইটাল প্রেশার রয়েছে, অর্থাৎ রক্তের অক্সিজেনের যে আংশিক চাপ রয়েছে সেটা বজায় রাখতে সাহায্য করে এবং আমাদের যে টিস্যুগুলো রয়েছে সেগুলোতে ডিফিউশনের মাধ্যমে প্রকাশ করে। এখন ডিফিউশনটা আগেও পড়েছি যে ডিফিউশনটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, এর মাধ্যমে কি হচ্ছে, অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়ে। তো এখানেও যেখানে বেশি অক্সিজেন আছে সেখান থেকে কম যেখানে আছে সেখানে ছড়িয়ে পড়ে টিস্যু। তো এইভাবে ডিসলভেড অবস্থায় 3% অক্সিজেন ট্রান্সপোর্ট হয়। তো এটা হচ্ছে আমাদের অক্সিজেনের ট্রান্সপোর্ট। অক্সিজেনের ট্রান্সপোর্ট তাহলে আমরা কি বললাম যে অক্সিজেনের ট্রান্সপোর্ট লাংস থেকে টিস্যুতে দুই ভাবে হয়, একটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন রূপে, আরেকটা হচ্ছে ডিসলভেড ফর্ম রূপে। অক্সিহিমোগ্লোবিন রূপে 97% ট্রান্সপোর্ট হয় আর ডিসলভেড ফর্মে 3% ট্রান্সপোর্ট হয়। এখন অক্সিহিমোগ্লোবিনে কি হচ্ছে, হিমোগ্লোবিনটা অক্সিহিমোগ্লোবিন রূপে প্রবেশ করার পর হিমোগ্লোবিন এবং অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে। হিমোগ্লোবিন এবং অক্সিজেন আলাদা হয়ে গিয়ে টিস্যুতে অক্সিজেনটা কাজ করছে। আর যখন 3% ডিসলভেড ফর্ম হিসাবে কাজ করছে তখন কি হচ্ছে, এটা হচ্ছে দ্রবীভূত অক্সিজেন রক্তের প্যারাইটাল যে প্রেশার আংশিক চাপ রয়েছে সেটা বজায় রাখতে সাহায্য করে এবং ডিফিউশনের মাধ্যমে সেটা প্রকাশ করে, প্রবেশ করে। ডিফিউশনটা কি বললাম যে ব্যাপন প্রক্রিয়া, এর মাধ্যমে কি হচ্ছে, বেশি অক্সিজেন যেখান থেকে আছে সেখানে থেকে কম অক্সিজেন যেখানে রয়েছে সেখানে ছড়িয়ে পড়ছে। তো এটা গেল অক্সিজেনের ট্রান্সপোর্ট। এবার পড়বো ট্রান্সপোর্ট সিস্টেম অফ কার্বন ডাই অক্সাইড। আমরা তো জানি যে দুইটা গ্যাস, একটা অক্সিজেন একটা কার্বন ডাই অক্সাইড। তো অক্সিজেন যদি উপরের প্রক্রিয়া ট্রান্সপোর্ট হয় তাহলে কার্বন ডাই অক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে? কার্বন ডাই অক্সাইড তিনটা ফর্মে ট্রান্সপোর্ট হয়, একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন, একটা হচ্ছে কার্বোমিনো কম্পাউন্ড আর আরেকটা হচ্ছে ডিসলভেড ফর্ম। তাহলে এখানে একটা বেশি আছে, তাহলে কি একটা ট্রান্সপোর্ট অ্যাজ বাইকার্বনেট আয়ন হিসেবে, তারপর ট্রান্সপোর্ট অ্যাজ কার্বোমিনো কম্পাউন্ড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাজ ডিসলভেড ফর্ম। তিনটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে বাইকার্বনেট আয়নে ট্রান্সপোর্ট হচ্ছে, আরেকটা কার্বোমিনো কম্পাউন্ডে আর আরেকটা হচ্ছে ডিসলভেড ফর্মে। এখানে বাইকার্বনেট আয়ন যেটা রয়েছে সেটায় 70% ট্রান্সপোর্ট হচ্ছে, তারপরে কার্বোমিনো কম্পাউন্ডে 23% ট্রান্সপোর্ট হচ্ছে আর ডিসলভেড ফর্মে 7% ট্রান্সপোর্ট হচ্ছে। এখন বাইকার্বনেট আয়নে কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, অ্যাবাউট 70% অফ কার্বন ডাই অক্সাইড ইজ ট্রান্সপোর্টেড অ্যাজ বাইকার্বনেট আয়ন। 70% কার্বন ডাই অক্সাইড ট্রান্সফার হয় বাইকার্বনেট আয়ন রূপে। ইনসাইড দ্য আরবিসি আমাদের যে রেড ব্লাড সেল রয়েছে সেখানে কি হয়, কার্বন ডাই অক্সাইড কম্বাইন উইথ ওয়াটার। কার্বন ডাই অক্সাইডটা কি করে, পানির সাথে কম্বাইন করে, মিশ্রিত হয় টু ফর্ম কার্বনিক অ্যাসিড। কি তৈরি করার জন্য, কার্বনিক অ্যাসিড তৈরি করার জন্য। তাহলে কি হয়, আমাদের যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল রয়েছে সেখানে কি হয়, কার্বন ডাই অক্সাইডটা ওয়াটারের সাথে অর্থাৎ H2O পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। ইন দ্য প্রেজেন্স অফ দ্য এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেস, যেখানে কোন কার্বনিক এনজাইম উপস্থিত থাকে, কার্বনিক অ্যানহাইড্রেস। তাহলে কি বললাম যে আমাদের যে বাইকার্বনেট আয়নটা রয়েছে সেটা কিভাবে হচ্ছে, আমাদের যে লোহিত রক্তকণিকা রয়েছে সেখানে যখন কার্বন ডাই অক্সাইড আসে, কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে H2O সাথে বিক্রিয়া করে, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। তাহলে কার্বন ডাই অক্সাইড আমাদের আরবিসিতে লোহিত রক্তকণিকায় কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতিতে H2O অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। তারপরে আবার কি করছে, কার্বনিক অ্যাসিড আবার ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করছে। দুইটা আয়ন তৈরি করছে, কি কি তৈরি করছে, হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করছে। The bicarbonate ion diffusion into the plasma and are transported to the lungs. এই বাইকার্বনেট আয়নটা কি করছে, এই বাইকার্বনেট আয়নটা ওই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের লাংসে কার্বন ডাই অক্সাইডটা পরিবহন করে নিয়ে যাচ্ছে, ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। তাহলে আমি এই ট্রান্সপোর্ট অফ বাইকার্বনেট আয়নটা আবার বলছি, বাইকার্বনেট আয়ন রূপে 70% ট্রান্সপোর্ট হয়। কত পার্সেন্ট হয়, 70% ট্রান্সপোর্ট হয়।
About 70% of carbon dioxide transported as bicarbonate ion. Inside the RBC, লোহিত রক্তকণিকার মধ্যে কি হয়, এই কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে কোন এনজাইমের উপস্থিতিতে, কার্বনিক অ্যানহাইড্রেস। তাহলে লোহিত রক্তকণিকায় কার্বন ডাই অক্সাইড কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং বাইকার্বনেট তৈরি করে। এই হাইড্রোজেন এবং বাইকার্বনেট তৈরি হলো, হাইড্রোজেনটা তো আয়ন, এটা আয়ন হিসেবে থেকে যাবে, কিন্তু বাইকার্বনেট আয়নটা কি করবে, সেটা কি করবে, ডিফিউশন প্রক্রিয়ায় অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় প্লাজমা অ্যান্ড আর ট্রান্সপোর্টেড টু দ্য লাংস। প্লাজমা থেকে আমাদের যে লাংস ফুসফুস রয়েছে সেখানে কার্বন ডাই অক্সাইডটা পরিবহন করে নিয়ে যাবে। তো এটা হচ্ছে বাইকার্বনেট আয়নের কাজ। এরপর ট্রান্সপোর্ট অ্যাজ কার্বোমিনো কম্পাউন্ড 23%। এবার কার্বোমিনো কম্পাউন্ড হিসেবে 23% ট্রান্সপোর্ট হয়। কার্বোমিনো কম্পাউন্ড হিসেবে 23% ট্রান্সপোর্ট হয়। এখানে কিভাবে কাজ করে, অ্যাবাউট 23% অফ কার্বন ডাই অক্সাইড combine with the amino group of hemoglobin 2 from carbamino hemoglobin HbCO2। আচ্ছা, এখানে কি হয়, 23% কার্বন ডাই অক্সাইড কার সাথে কম্বাইন করে, হিমোগ্লোবিনের যে অ্যামিনো গ্রুপটা রয়েছে সেটার সাথে কম্বাইন করে, যুক্ত হয়ে কি করে, কার্বোমিনো হিমোগ্লোবিন। কার্বোমিনো হিমোগ্লোবিন। তাহলে 23% কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করে। এই স্মল অ্যামাউন্ট অলসো কম্বাইন উইথ প্লাজমা প্রোটিন টু ফ্রম কার্বোমিনো কম্পাউন্ড। কিছু অল্প পরিমাণে কি হয়, কম্বাইন উইথ দ্য প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয় টু ফর্ম কি, কার্বোমিনো কম্পাউন্ড। এই যে কার্বোমিনো হিমোগ্লোবিনটা তৈরি হলো, এটার খুবই অল্প পরিমাণে, সামান্য পরিমাণে কি করে, প্লাজমার সাথে যুক্ত হয়। প্লাজমার সাথে যুক্ত হয়ে কি করে, কার্বোমিনো কম্পাউন্ড তৈরি করে। তাহলে এটা হচ্ছে বাকি 23% কাজ গেল, যেখানে কার্বোমিনো কম্পাউন্ড হিসেবে ট্রান্সপোর্ট হয়। এবার আছে ট্রান্সপোর্টেড ইজ ডিসলভেড ফ্রম 7%। অক্সিজেনে আমরা করেছিলাম 3% ডিসলভেড ফর্ম হিসেবে ট্রান্সপোর্ট হয়, আর কার্বন ডাই অক্সাইডে 7% ডিসলভেড ফর্ম হিসেবে ট্রান্সপোর্ট হবে। About 7% of carbon dioxide is transported dissolved directly in the plasma. Dissolved হিসেবে প্লাজমায় কত পার্সেন্ট ট্রান্সপোর্ট হয়, 7%। এরপর আমাদের, আচ্ছা, অক্সিজেনের ট্রান্সপোর্ট আর কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট কি বোঝা গেছে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? ক্লাসে যারা আছেন রেসপন্স করেন, আমাকে কি শোনা যায়? হ্যাঁ, বুঝতে পারছি আপু। জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এর এতটুকু, যতটুকু পড়ালাম এতটুকু বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছি। ভাইয়া, আজকে আপনাদের সংখ্যা এত কম কেন? বাকিরা কোথায়? বাকিরা মনে হয় জানে না যে 10:30টায় ক্লাস। কেন ভাইয়া, গ্রুপে তো দেওয়া হয়েছে এসএমএস। এই রিয়া, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আশিক ভাইয়া। হ্যাঁ আমি একটু রোডে তো, রোডে আছি মোটরসাইকেলে ক্লাস করো, আমি আসি, জয়েন আছি, আসতে 5 মিনিট লাগবে। আচ্ছা, কতক্ষণ লাগবে পৌঁছাতে ভাইয়া আপনার? আচ্ছা ভাইয়া মনে হয় ব্যস্ত। আচ্ছা ভাই, এই 10 মিনিট লাগবে রিয়া, 10 মিনিট। একটু আর্লি শুরু হলো তো আজকে, এই জন্য টাইমটা মিস, মানে ইয়া হচ্ছে না, এই জানি কেন জানি ইরেগুলার হচ্ছে সবকিছু। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনাদের গ্রুপে একটু এসএমএস দেন, বাকিরা যারা আছে যাতে জয়েন করে, এটা তো ইম্পর্টেন্ট টপিক, মিস হয়ে গেলে আর পরে পাবে না। এরপর আমরা পড়ব ডিফাইন হাইপোক্সিয়া এন্ড মেনশন ইট টাইপ উইথ এক্সাম্পল। হাইপোক্সিয়াটা কি? হাইপোক্সিয়া ইজ এ কন্ডিশন ইন হুইচ দেয়ার ইজ অ্যান ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই অফ অক্সিজেন টু দ্য টিস্যু despite adequate blood flow.
আচ্ছা, হাইপোক্সিয়াটা হচ্ছে এক ধরনের রোগ যেটা কি হয় অক্সিজেনের অভাবে, অর্থাৎ আমাদের শরীরে যদি রক্তের ব্লাড ফ্লোটা কমে যায় তাহলে তো অক্সিজেনের পরিমাণও কমে যাবে, কারণ আমরা অক্সিজেনটা কোথা থেকে পাই, ব্লাডের মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে ব্লাডের ফ্লো যদি কমে যায় তাহলে অক্সিজেনটাও তো কমে যাবে। তাহলে যদি অক্সিজেনের অপর্যাপ্ততা শুরু হয় শরীরে, তখন যে সমস্যাটা বা যে কন্ডিশনটা দেখা দেয় সেটাকে বলে হাইপোক্সিয়া। আবার একটু বলেন আপা। আচ্ছা, আমাদের ব্লাড থেকে তো অক্সিজেনটা পরিবাহিত হয়, তাই তো? অক্সিজেন তো অন্য কোনো উপায়ে আমরা নিতে পারি না, অক্সিজেনটা আমরা শ্বাস হিসেবে নিই এবং শ্বাস নেওয়ার পর সেটা ব্লাডের মাধ্যমে আমাদের সারা বডিতে ট্রান্সপোর্ট হয়। তো এই অক্সিজেনটা যেহেতু ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, তাহলে আমাদের শরীরে যদি রক্ত প্রবাহটা কমে যায়, ব্লাডের ফ্লোটা কোনো কারণে কমে যায়, হৃৎপিণ্ড যদি পাম্প সঠিকভাবে করতে না পারে, তাহলে ব্লাডের একটা ব্লাড ফ্লোর অপর্যাপ্ততা তৈরি হয়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই হয় না। তখন কি হয়, ব্লাড সাপ্লাই ঠিকমতো না হওয়ার কারণে অক্সিজেনের অভাব তৈরি হয়। এই যে ব্লাড সাপ্লাই না হওয়ার কারণে অক্সিজেনের অভাব হওয়ায় যে সমস্যাটা শরীরে দেখা দেয়, যে কন্ডিশনটা হয়, সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপোক্সিয়া। সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপোক্সিয়া। এবার বুঝতে পেরেছেন ভাইয়া হাইপোক্সিয়া কি? জি জি জি। এবার টাইপ অফ হাইপোক্সিয়া উইথ এক্সাম্পল। হাইপোক্সিয়ার কিছু টাইপ আছে সেটা জানবো এবং কিছু উদাহরণ জানবো। তো হাইপোক্সিয়া কি? হাইপোক্সিয়া কজ বাই এ ডিক্রিজ প্যারাইটাল প্রেশার অক্সিজেন ইন দ্য আর্টারিয়াল ব্লাড। এই যে বলেছিলাম যে আংশিক চাপ, উপরে পড়লাম। তো যদি যে আমাদের যে ব্লাডের যে ফ্লোটা, এটার এই প্রাচীরগুলোতে আংশিক চাপের কারণে যদি কি হয়, অক্সিজেনের অভাব হয়, অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তখন কি হয়, হাইপোক্সিয়া হয়। এটার এক্সাম্পল কি, হাই অ্যালটিটিউড নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, সিওপিডি, এগুলোতে সাধারণত হাইপোক্সিয়া দেখা দেয়। নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে শ্বাসকষ্ট হয়, অর্থাৎ অক্সিজেনের অভাবে শ্বাস নিতে যে কষ্ট হওয়াটা, সেটাকেই মূলত বলা হচ্ছে হাইপোক্সিয়া। অ্যানিমিক হাইপোক্সিয়া কোনটা? এটা বললাম হাইপোক্সিক হাইপোক্সিয়া। আর এবার পড়বো হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া। অ্যানিমিক হাইপোক্সিয়া কোনটা? Caused by a decreased oxygen carrying capacity of the blood due to reduced hemoglobin or abnormal hemoglobin। যদি কি হয়, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, হিমোগ্লোবিনের অপর্যাপ্ততা থাকে, তাহলে কি হয়, ডিক্রিজ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি টু দ্য ব্লাড, রক্তের অক্সিজেনের যে ধারণ ক্ষমতা সেটা কমে যায়। তাহলে তখন যে প্রবলেমটা হয় সেটাকে বলা হয় অ্যানিমিক হাইপোক্সিয়া। সেটাকে কি বলা হচ্ছে, অ্যানিমিক হাইপোক্সিয়া। অর্থাৎ হিমোগ্লোবিনের অভাবের কারণে রক্তে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন সেটাকে আমরা বলছি অ্যানিমিক হাইপোক্সিয়া। তাহলে এখন অ্যানিমিক হাইপোক্সিয়ার উদাহরণটা কি? অ্যানিমিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং, মিথোমোগ্লোবিনোমিয়া। এত কঠিনগুলো মুখস্থ করা দরকার, সহজগুলো যেগুলো আছে, অ্যানিমিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং, দুইটা মুখস্থ রাখলেই হবে, একটা মুখস্থ রাখলেও হবে, অ্যানিমিয়া। এরপর আছে স্টেগনেন্ট সার্কুলেটরি ইস্কেমি হাইপোক্সিয়া। এটা কি? কজ বাই রিডিউস ব্লাড ফ্লো টু দ্য টিস্যু ডেসপাইট নর্মাল অক্সিজেন কন্টেন্ট টু দ্য ব্লাড। যদি আমাদের টিস্যুতে ব্লাড ফ্লো কমে যায় এবং অক্সিজেনের অভাব হয়, তখন যে হাইপোক্সিয়াটা হয় সেটাকে বলা হয় ইস্কেমি, স্টেগনেন্ট হাইপোক্সিয়া, যেটাকে বলা হয় কি ইস্কেমি অর সার্কুলেটরি হাইপোক্সিয়া। তো এখানে কি হয়, এখানে সাধারণত টিস্যুতে রক্তের যে ব্লাডের যে পরিবহনটা সেটা যদি কমে যায় এবং তার কারণে যদি আমাদের অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তখন যে হাইপোক্সিয়াটা হয় সেটাকে বলা হয় স্টেগনেন্ট হাইপোক্সিয়া। এক্ষেত্রে কি হয়, হার্ট ফেলিউর, শক, লোকাল আর্টারিয়াল অবস্ট্রাকশন, এগুলো কি স্টেগনেন্ট হাইপোক্সিয়া দেখা দেয়। এরপর আছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। caused by the inability of the tissue to utilize, অর্থাৎ
অক্সিজেন ডেসপাইট অ্যাডিকুয়েট অক্সিজেন ডেলিভারি, ওই একই, এটাও কিছুটা আমাদের ওপরের হাইপোক্সিয়ার মতো, যে যদি টিস্যুতে কি হয়, ইনঅ্যাবিলিটি কজ বাই দ্য ইনঅ্যাবিলিটি অফ দ্য টিস্যু টু ইউটিলাইজ অক্সিজেন, যদি টিস্যু সঠিকভাবে অক্সিজেনের সাপ্লাই করতে না পারে, যদি সঠিকভাবে অক্সিজেনটা ডেলিভারি না হয়, তাহলে যে হাইপোক্সিয়াটা হয় সেটাকে বলা হয় হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, এটার উদাহরণ হচ্ছে হাইড্রোজেন সালফাইড পয়জনিং, এটা সহজ বানান আছে, সায়ানাইড পয়জনিং আর হাইড্রোজেন সালফাইড পয়জনিং, এটা উদাহরণ। তাহলে চারটা হাইপোক্সিয়া, চারটা টাইপ রয়েছে, একটা হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়া, স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া, হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। কি কি আছে? হাইপোক্সিক হাইপোক্সিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়া, স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া, হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। আবার বলছি, চারটা হাইপোক্সিয়া কি কি? হাইপোক্সিক হাইপোক্সিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়া, স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া, হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। এখন এটা কি আরেকবার বলে দিই আমি, যেটা হাইপোক্সিক হাইপোক্সিয়া রয়েছে সেখানে কি হচ্ছে, আমাদের যে আর্টারিয়াল আছে, আর্টারিতে আছে, সেগুলোতে চাপের কারণে যে প্যারাইটাল যে প্রেসার রয়েছে, আংশিক চাপের কারণে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাহলে সেটাকে হাইপোক্সিক হাইপোক্সিয়া বলে। এটার উদাহরণ হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, এগুলো। তারপরে অ্যানিমিক হাইপোক্সিয়া, যদি কি হয়, আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার ফলে অক্সিজেনের অভাব হয়, তাহলে সেইটাকে বলা হচ্ছে, কন্ডিশনটাকে অ্যানিমিক হাইপোক্সিয়া। এটার উদাহরণ হচ্ছে অ্যানিমিয়া। স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া, যদি আমাদের টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন সেটাকে বলা হয় স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া, যেমন হার্ট ফেলিউর, শক, এগুলো। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, এটা যদি কি হয়, টিস্যু যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সাপ্লাই দিতে না পারে, অক্সিজেন ডেলিভারি করতে না পারে, অপর্যাপ্ততা তৈরি হয়, তাহলে তাকে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া বলে। এটা হচ্ছে সায়ানাইড পয়জনিং, হাইড্রোজেন সালফাইড পয়জনিং। এটা হচ্ছে আমাদের হাইপোক্সিয়ার ডেফিনেশন গেল এবং হাইপোক্সিয়ার টাইপ অর্থাৎ ক্লাসিফিকেশন গেল। 5 মার্কের কোয়েশ্চেনে আসে যে ডিফাইন হাইপোক্সিয়া এন্ড মেনশন ইট টাইপ উইথ এক্সাম্পল। তো এই কোয়েশ্চেনটা সবাই ক্লিয়ার? কোয়েশ্চেনটা সবাই ক্লিয়ার? ক্লিয়ার আছে, আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে। তো এবার আমরা যেটা পড়ব, ডিসকাস দ্য বেনিফিট অফ অক্সিজেন থেরাপি ইন ডিফারেন্ট টাইপ অফ হাইপোক্সিয়া। তাহলে এই যে বিভিন্ন ধরনের যে হাইপোক্সিয়া গুলো রয়েছে, সেগুলোতে অক্সিজেন কিভাবে কাজ করে, অক্সিজেন থেরাপি পড়ব। অক্সিজেন থেরাপি কি? অক্সিজেন থেরাপি মিন্স দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ oxygen to the patient for the treatment of condition resulting from oxygen deficiency. Oxygen therapy means ki the administration of oxygen to a patient for the treatment of conditions resulting from oxygen deficiency. যদি অক্সিজেনের অভাব হয়, তাহলে সেই অভাবটা পূরণের জন্য যে পরিমাণ অক্সিজেন একটা পেশেন্টকে বাহিরে থেকে দেওয়া হয়, সেইটাকে বলা হচ্ছে অক্সিজেন থেরাপি। তো বেনিফিট অফ অক্সিজেন থেরাপি ইন ডিফারেন্ট টাইপ অফ হাইপোক্সিয়া, এটা আমরা এখন জানবো। টাইপ অফ হাইপোক্সিয়া, প্রথমে পড়েছিলাম হাইপোক্সিক হাইপোক্সিয়া। এখানে অক্সিজেন থেরাপিটার গুরুত্ব কি? ভেরি এফেক্টিভ, ইট ইনক্রিজ দ্য আর্টারিয়াল অক্সিজেন টেনশন। ওই যে আর্টারিয়াতে যে আমাদের আংশিক চাপের কারণে যে অক্সিজেনের প্রবাহটা কমে গিয়েছিল, এখানে সেটা কি করে, আমাদের ইনক্রিজ করে, আর্টারিয়াল অক্সিজেন টেনশনটা ইনক্রিজ করে, অ্যান্ড ইমপ্রুভ টিস্যু অক্সিজেনেশন, এবং টিস্যুতে অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে দেয়। তারপরে অ্যানিমিক হাইপোক্সিয়া, এটার লিমিটেড বেনিফিট, কিছু কম পরিমাণে বেনিফিট রয়েছে। এটা করে, ইট ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ডিজলভেড অক্সিজেন ইন প্লাজমা বাট ডাজ নট কারেক্ট দ্য রিডিউস অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ হিমোগ্লোবিন। এটা কি করে, এই যে দ্রবীভূত যে অক্সিজেন, এটা আমাদের প্লাজমাতে বাড়িয়ে দেয়, কিন্তু এটা হচ্ছে হিমোগ্লোবিনের যে ক্যাপাসিটি অক্সিজেনের, সেটা বাড়াতে পারে না। ব্লাড ট্রান্সফিউশন মে বি রিকোয়ার ইন সিভিয়ার অ্যানিমিয়া। এটা সিভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে কিছুটা কাজ করে। তাহলে এটা আমি বললাম যে লিমিটেড বেনিফিট। কেন লিমিটেড বেনিফিট? কারণ এটা কি করে, অক্সিজেন থেরাপিটা আমাদের হচ্ছে
দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে রক্তরসে, কিন্তু হিমোগ্লোবিনে যে অক্সিজেনটা আছে সেটার পরিমাণ বাড়াতে পারে না। আর আমরা কি জানি, অ্যানিমিক হাইপোক্সিয়াটা কি হয়, যদি হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন সেখানে অ্যানিমিয়া হয়। তাহলে যেহেতু এটা আমাদের হিমোগ্লোবিনে অক্সিজেনের মাত্রাটা বাড়াতে পারে না, তাই এটার লিমিটেড বেনিফিট। কিন্তু যখন সিভিয়ার অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে অক্সিজেন থেরাপিটা কিছুটা কাজ করে, তাই এটা হচ্ছে লিমিটেড বেনিফিট। এবার হচ্ছে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া, এটারও কিছু লিমিটেড বেনিফিট রয়েছে। অক্সিজেন থেরাপি সাইটলি ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি বাট কারেকশন অফ দ্য সার্কুলেটরি ডিফেক্ট ইজ এসেনশিয়াল। অক্সিজেন থেরাপির মাধ্যমে কি হয়, কিছু পরিমাণে অক্সিজেনের যে অপর্যাপ্ততা হয়েছিল সেটা বাড়ে, ডেলিভারি হয়, অক্সিজেন ডেলিভারিটা বাড়ে, বাট কারেকশন অফ দ্য সার্কুলেটরি ডিফেক্ট ইজ এসেনশিয়াল। কিন্তু ওই যে আমাদের যে শক হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, এগুলোতে কোনো কি কাজ, এখানে কোনো ভূমিকা রাখে না অক্সিজেন থেরাপিটা। তারপরে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, নো সিগনিফিকেন্ট বেনিফিট, এটার কোনো বেনিফিট নেই অক্সিজেন থেরাপি। দ্য টিস্যুস ক্যান নট ইউটিলাইজ অক্সিজেন বাট আন্ডারলাইং কজ সায়ানাইড মাস্ট বি ট্রিটেড। তাহলে আমরা মূলত কি বুঝলাম, যে আমাদের যে হাইপোক্সিক হাইপোক্সিয়াটা হয় সেখানে অক্সিজেন থেরাপিটা একমাত্র ভূমিকা রাখে। বাদ বাকি অ্যানিমিক হাইপোক্সিয়া, স্টেগমেন্ট হাইপোক্সিয়া, হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, এগুলোতে অক্সিজেন থেরাপি তেমন একটা ভূমিকা রাখে না। তাহলে অক্সিজেন থেরাপিটা মোর এফেক্টিভ কোনটার ক্ষেত্রে, হাইপোক্সিয়ার ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। তো এটা হচ্ছে অক্সিজেন থেরাপির কাজ, গুরুত্ব বা ইম্পর্টেন্ট ইন ডিফারেন্ট টাইপ অফ হাইপোক্সিয়া, বিভিন্ন ধরনের হাইপোক্সিয়াতে ভূমিকা। ইন্ডিকেশন অফ অক্সিজেন থেরাপি, আমরা একজন পার্সনকে কখন অক্সিজেন থেরাপি দিব। অক্সিজেন থেরাপি ইজ গিভেন শক, যদি একটা ব্যক্তি শক হয়ে যায় এবং অক্সিজেনের অভাব হয়, শ্বাস প্রশ্বাসে ব্যাহত হয়। তারপরে হাইপোক্সিয়ার ক্ষেত্রে দিব কার্বন মনোক্সাইড পয়জনিং, যদি কার্বন মনোক্সাইড দ্বারা তার কোনো পয়জনিং হয়। নিউমোনিয়া, যদি নিউমোনিয়ার কারণে তার শ্বাস নিতে সমস্যা হয় বা শ্বাস প্রশ্বাস ব্যাহত হয়। তাহলে পালমোনারি ইডিমা, যদি কি হয়, পালমোনারি যে আমাদের যে শ্বাসতন্ত্র রয়েছে সেটা যদি কি হয়, সেখানে যদি ইডিমা হয়, পানি জমে যায়। তারপরে সেরিব্রোভাস্কুলার ডিজিজ, যদি ব্রেইনের কোনো ডিজিজ হয়, ফলে সে যদি শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিতে না পারে তখন দিব। অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, বিভিন্ন ধরনের যদি ফুসফুসের অসুবিধা হয়। মায়োকার্ডিয়াল ইনফাকশন, যদি আমাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন অর্থাৎ হৃদযন্ত্রে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে শক, হাইপোক্সিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং, নিউমোনিয়া, তারপরে পালমোনারি ইডিমা, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফেকশন। মূলত বড় বড় যে রোগগুলো রয়েছে সেগুলোতে আমরা অক্সিজেন থেরাপিগুলো দিব, যেখানে রোগীর কি হবে, অক্সিজেনের সাপ্লাইটা ব্যাহত হবে, সেখানে রোগীকে আমরা অক্সিজেন থেরাপি দিব। এই গেল আমাদের অক্সিজেন থেরাপি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট নোট অন সারফেক্টেন্ট। সারফেক্টেন্টটা কি পড়বো এবং সারফেক্টেন্টের যে শর্ট নোট সেটা, সারফেক্টেন্ট হচ্ছে is a surface active material or agent that is responsible for lowering the surface tension of a fluid। তাহলে আমাদের কি হয়, ফুসফুসের অ্যালভেলিয়ার ভেতরে যে বায়ুথলিগুলো রয়েছে এর ভেতরে তরলের পৃষ্ঠটান কমাতে, তরলের যে পৃষ্ঠটান বা চাপ রয়েছে সেটা কমাতে সারফেক্টেন্ট সাহায্য করে। সারফেক্টেন্ট কোথায় সাহায্য করে, আমাদের ফুসফুসের যে বায়ুথলিগুলো রয়েছে সেই বায়ুথলিগুলোর ভেতরে তরলের পৃষ্ঠটান কমাতে সাহায্য করে। এর ফলে অ্যালভেলিও সহজে চুপসে যায় না। আমাদের তো অ্যালভেলিওটা ফুলে থাকে, বায়ুথলিগুলো ফুলে থাকে। এই সারফেক্টেন্টটা থাকার কারণে যেহেতু এটা পৃষ্ঠটানটা কমায়, তাই এটা কি হয় না, সহজে চুপসে যায় না এবং আমরা সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারি। তাহলে সারফেক্টেন্টটা কি করছে, সারফেক্টেন্টটা হচ্ছে তরলের পৃষ্ঠটান কমাতে সাহায্য করে। কোথায়, আমাদের ফুসফুসের যে বায়ুথলিগুলো রয়েছে সেগুলোতে। এর ফলে কি হচ্ছে, আমাদের বায়ুথলিটা, ফুসফুসের যে বায়ুথলিগুলো রয়েছে সেগুলো চুপসে যাচ্ছে না এবং আমরা সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারছি। এবার সাইট অফ প্রোডাকশন, কোথা থেকে প্রোডাক্ট হয়, লাং সারফেক্টেন্ট ইজ প্রডিউসড বাই টাইপ 2 অ্যালভেলিয়ার এপিথেলিয়াল সেল। টাইপ 2 অ্যালভেলিয়ার এপিথেলিয়াল সেল থেকে কি হয়, সারফেক্টেন্ট প্রডিউস হয়।
type 2 pneumocystis. It began to secreted at the beginning of the 28th week of intrauterine life. অর্থাৎ একটা ভ্রূণ শিশু মাতৃগর্ভে থাকায় 28তম সপ্তাহ থেকে কি হয়, এই যে লাং প্রডিউস সারফেক্টেন্ট, লাং সারফেক্টেন্ট ইজ প্রডিউস, এই সারফেক্টেন্টটা তৈরি হতে থাকে। গর্ভের ভেতরে শিশুর 28তম সপ্তাহের শুরুতে সারফেক্টেন্টের নিঃসরণ শুরু হয়। মাতৃগর্ভে একটা শিশু যখন থাকে তখন কি হয়, 28 সপ্তাহ থেকে এই সারফেক্টেন্টটা নিঃসরণ শুরু হয়, যার ফলে বায়ুথলিটা চুপসে যায় না এবং ভ্রূণটা সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারে। এবার হচ্ছে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স, এটার গুরুত্ব কি, সারফেক্টেন্টের গুরুত্ব কি। ইট প্রিভেন্ট দ্য কোলাপস অফ দ্য লাং বাই রিডিউসিং দ্য সারফেস টেনশন অফ দ্য ফ্লুইড লাইনিং দ্য অ্যালভেলিউল। এই যে বায়ুথলির যে পৃষ্ঠটানটা রয়েছে সেই পৃষ্ঠটানটা কি করে, কমিয়ে, পৃষ্ঠটানটার ভূমিকা রেখে কি করছে, আমাদের যে সারফেস টেনশনটা রয়েছে অর্থাৎ পৃষ্ঠটানটা কমিয়ে লাংসের যে চুপসে যাওয়াটা, বায়ুথলিগুলো চুপসে যাওয়াটা প্রতিরোধ করছে এবং সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করছে। ইট প্রিভেন্ট দ্য কোলাপস অফ দ্য লাংস অফ দ্য নিউবর্ন বেবি ডিউরিং এক্সপেনশন অফ দ্য লাং ডিউরিং ইন্সপিরেশন। যেহেতু এটা ভ্রূণের শরীরে থাকছে তার ফলে কি হচ্ছে, নবজাতক শিশুটার কি হচ্ছে, ফুসফুস সঠিকভাবে প্রসারিত হচ্ছে এবং চুপসে যাচ্ছে না, তাই সে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে এবং তার জীবন রক্ষা পাচ্ছে। ইট স্ট্যাবিলাইজ দ্য সাইজ অফ দ্য অ্যালভিওলি। এই যে অ্যালভিওলির যে সংকোচন প্রসারণ হচ্ছে, বায়ুথলিগুলো কি করছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, এই সাইজটা স্ট্যাবিলাইজ করে রাখছে, নিয়ন্ত্রণ করে রাখছে কে, সারফেক্টেন্ট। ইট হেল্পস টু প্রিভেন্ট পালমোনারি ইডিমা। পালমোনারি কোনো ধরনের ইডিমা, পানি জমা থেকে এটা কি করছে, রক্ষা করছে। সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি ইজ অ্যান ইম্পর্টেন্ট কজ অফ ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা হচ্ছে একটা কন্ডিশন, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা সাধারণত বাচ্চাদের, শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে, ইনফ্যান্টদের ক্ষেত্রে হয়ে থাকে। এটা কিসের ফলে হয়, সারফেক্টেন্টের অভাব হলে, সারফেক্টেন্টের ডেফিসিয়েন্সি হলে যে সমস্যাটা হয় সেটাকে বলা হচ্ছে ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। সারফেক্টেন্ট ইজ ইম্পর্টেন্ট অ্যাট বার্থ। জন্মের জন্য সারফেক্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আফটার বার্থ, জন্মের পর কি হয়, দ্য ইনফ্যান্ট মেক সেভারেল স্ট্রং ইন্সপিরেটরি মুভমেন্ট। সে কিছু কি করে, গুরুত্বপূর্ণ শ্বাস প্রশ্বাসিক চলাচলগুলো হয়, সে শ্বাস নিতে শিখে, প্রশ্বাস নিতে শিখে, বাহিরের হাওয়া বাতাস পায়, অ্যান্ড দ্য লাংস এক্সপ্যান্ড, এবং তার কি হয়, ফুসফুসটা প্রসারিত হয়। সারফেক্টেন্ট প্রিভেন্ট দ্য লাংস ফ্রম কোলাপসিং এগেন। তো পুনরায় চুপসে যাওয়া থেকে সারফেক্টেন্টটা কি করে, প্রতিরোধ করে ফুসফুসকে। তার মানে সারফেক্টেন্টটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাদের ক্ষেত্রে, ভ্রূণ শিশুদের ক্ষেত্রে, ভ্রূণদের ক্ষেত্রে। কিভাবে রাখছে, ইনফ্যান্টদের ক্ষেত্রে রাখছে এবং জন্মের পর সেই শিশুর ক্ষেত্রে ভূমিকা রাখছে। এছাড়াও সে কি করছে, পালমোনারি ইডিমা, যে কোনো ধরনের পালমোনারি ইডিমা প্রিভেন্ট করছে, তারপরে বায়ুথলি যে সাইজটা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করছে। তাহলে সারফেক্টেন্টের কাজ কি, এটা আমাদের বায়ুথলির সাইজটা নিয়ন্ত্রণ করে রাখছে। তারপরে কি করছে, পালমোনারি ইডিমা, কোনো ধরনের পানি জমতে দেওয়া বা ফুলে যাওয়া ফুসফুসের, এগুলো নিয়ন্ত্রণ করছে, প্রতিরোধ করছে। তারপরে ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যদি সারফেক্টেন্টের অভাব হয় তাহলে শিশুদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা দেখা দেয় যেটাকে বলা হয় ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তো এটা প্রতিরোধ করছে। তারপরে জন্মের সময় এটা শিশুদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে, জন্মের পর একটা শিশু প্রথম শ্বাস নিতে শিখে এবং তার কি হয়, ফুসফুসটা প্রসারিত হয়। যদি সারফেক্টেন্ট না থাকতো তাহলে তার ফুসফুসের যে বায়ুথলিগুলো রয়েছে সেগুলো কোলাপস করে যেত, চুপসে যেত, ফলে সে শ্বাস প্রশ্বাস নিতে পারতো না। তো এগুলো হচ্ছে সারফেক্টেন্টের ইম্পর্টেন্স। এবার হচ্ছে কম্পোজিশন অফ লাং সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্টটা কি উপাদানের সমন্বয়ে তৈরি সেটা পড়বো। কম্পোনেন্ট কি সারফেক্টেন্টের, ডিপ্লোমেটরি ফসফোটাইডোকোলাইন 62%, ডিপিপিসি এটা কত পার্সেন্ট থাকে, 62%। তারপরে কি আছে, ফসফাটাইড গ্লিসারল 5%। তারপরে আদার ফসফোলিপিড কত পার্সেন্ট আছে, 10%। নিউট্রাল লিপিড কত পার্সেন্ট আছে, 13%। প্রোটিন আছে 8%। কার্বোহাইড্রেট আছে 2%। তাহলে এই উপাদানগুলো নিয়ে কি তৈরি, সারফেক্টেন্ট তৈরি। এগুলো বোঝার মতো কিছু না, এগুলো উপাদানগুলোর নাম মুখস্থ করে ফেলতে হবে।
তো এটা হচ্ছে সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কোথাও বুঝতে অসুবিধা থাকলে কোয়েশ্চেন করতে পারেন। না ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এতটুকু হচ্ছে রেসপিরেটরি সিস্টেম টোটাল। আগের দিন আমরা পড়েছিলাম এবং আজকে যতটুকু পড়লাম এতটুকু মিলে আমাদের রেসপিরেটরি সিস্টেম যে টপিকটা রয়েছে সেটা শেষ হলো। তো পুরা আগের দিনে তো আমি পিডিএফটা দিয়ে দিয়েছি রেসপিরেটরি সিস্টেমের। তো একবার সবাই একটু রিচেক করেন, 2-3 মিনিট টাইম দিলাম, আপনারা একটু দেখেন এবং এই রেসপিরেটরি সিস্টেমের কোনো টপিকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করবেন, আমি এখনই অ্যান্সার করে দিব। সবাই একটু পুরো পিডিএফটা দেখেন রেসপিরেটরি সিস্টেমের, কোথাও কোনো অসুবিধা আছে নাকি একটু রিভিশন করেন, রিভিশন করে আমাকে বলেন, কোনো অসুবিধা থাকলে বলেন। পিডিএফটা আছে আপনাদের কাছে?